দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব বিনিয়োগ পরিস্থিতি নিয়ে। নির্বাচন উত্তর বিনিয়োগের কি সম্ভাবনা আছে সেই বিষয়ে আজকে কথা বলবো। জানতে চাইবো বিনিয়োগের বর্তমান পরিস্থিতি, সামনের দিনের সম্ভাবনা, কি কি চ্যালেঞ্জ আছে এবং তার সমাধানের পথ কি। আমার সাথে কথা বলবার জন্য আজকে দুজন অতিথি আমাদের সাথে এখানে উপস্থিত আছেন। আমার সাথে আছেন সৌমিত্র কুমার মুৎসুদ্দি, তিনি বিএসআরএম এর হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, এবং আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ, বর্তমানে ভারপ্রাপ্ত সম্পাদক আছেন নাগরিক প্রতিদিন। সৌমিত্র কুমার মুৎসুদ্দি, আপনি আপনার সাথে আলোচনা শুরু করি। বিনিয়োগ পরিস্থিতি, আমরা ব্যক্তি খাতের বিনিয়োগ পরিস্থিতি অন্তত পক্ষে ২-৩ বছর ধরেই খুব খারাপ পরিস্থিতির ভিতরে ছিল। আমাদের অর্থনৈতিক পরিস্থিতি যেরকম বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তার মধ্যে সবচাইতে যদি কঠিন অবস্থার ভিতরে থাকে, একটা তো ব্যাংকিং খাত, আর একটা নিঃসন্দেহে ব্যক্তি খাতের বিনিয়োগ পরিস্থিতি। একই সাথে আমাদের যেই সরকারি বিনিয়োগ আছে, সরকারি বিনিয়োগ পরিস্থিতি তো আমরা দেখছি গত ১-১.৫ বছর বা ২ বছর ধরে এখানেও একটা ভাটা এসছে। বড় একটা কারণ হলো যে সরকারের যেই আর্থিক সক্ষমতা, এই যতগুলো প্রকল্প আছে সেটাকে নেওয়ার ক্ষেত্রেও যেমন তাদের কিছুটা সীমিত স্পেস আছে আমি বলবো। একই সাথে যেই রাজনৈতিক পট পরিবর্তনের সাথে গণ অভ্যুত্থানের কারণে যারা এগুলোর সাথে যুক্ত ছিলেন তাদের অনেকেই পালিয়ে গেছেন এবং তারপর এটাকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনতে সময় লাগছে, এটা বোঝা যায় আর কি। সার্বিকভাবে আপনারা এখন আপনাদের যেই বিজনেস সেক্টর, কারণ বিএসআরএম আপনি যেই কোম্পানিতে আছেন, একটা বড় অংশই আমি বলবো যে আপনাদের পালস ওই মোট বিনিয়োগের পালসের সাথে যুক্ত। তো আপনারা কেমন দেখছেন বিনিয়োগ পরিস্থিতি? অনেক ধন্যবাদ। তো মূলত আমরা যদি খেয়াল করি গত কয়েক বছরের মধ্যে যথেষ্ট পরিমাণে আমাদের এফডিআই, যেটা মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটা অনেকটা নিম্ন পর্যায়ে ছিল। যদিও একেবারে অতি সাম্প্রতিক একটুখানি ইমপ্রুভ করেছে, তবে সেটা যদি আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে খেয়াল করব যে ওটা মূলত একেবারে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট না। এটা মূলত নতুন একেবারে কোনো বিষয় আসে নাই, আগের এক্স্যাক্টলি গুলোই রিইনভেস্টমেন্ট রাইট। হচ্ছে। এখানে যারা এক্সিস্টিং ইনভেস্টমেন্টগুলো আছে, ওটা রিফাইন্যান্সিং বলুন কিংবা আপনার ফান্ড ট্রান্সফার বা এই ধরনের ব্যাপারগুলো। তো যদি আমরা নেট ইনভেস্টমেন্ট চিন্তা করি, আসলে সেখানে তেমন কোনো অগ্রগতি নেই। এবং সেটাই হচ্ছে উদ্বেগের, যে আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের গতিটা বা এটাকে পরিসংখ্যান বা পার্সেন্টেজটা যদি বাড়াতে হয়, এটা আমাদের একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থান তৈরি করতে হবে। দেশীয় বিনিয়োগের ক্ষেত্রেও তো আমরা দেখছি যে খুব বড় মানে আসলে উন্নতি নাই। কারণ একটা বড় জায়গা হলো, আমি দুটো ইন্ডিকেটর থেকে তো সরাসরি বোঝা যায়। একটা হলো আমার দেশের ভিতরে মূলধনী যন্ত্রপাতি অতখানি আসছে না, আর আরেকটা হলো যে আমার যে ব্যক্তি খাতের ঋণ প্রবাহ, এটাও এখন ৬% প্রবৃদ্ধি, মানে খুবই কম আর কি। মানে আমাদের মূল্যস্ফীতির থেকেও কম। তার মানে আসলে রিয়েল প্রাইসে যে কোনোভাবেই নেই আমরা, তার থেকে বিনিয়োগ আগের বছর থেকে বাড়েনি। এটা অ্যাকচুয়ালি দেশীয় ক্ষেত্রেও একই অবস্থা। কারণ যারা আমাদের বড় ইনভেস্টর আছেন, তারা কিন্তু এক্সপানশনে যাননি, কোনো রকম মানে নতুন করে কোনো ইনভেস্টমেন্ট করছেন না। তারা মোটামুটি অপারেশনটা কোনোভাবে টিকিয়ে রাখার চেষ্টা করছেন। তো সেসব ক্ষেত্রে আমি বলবো, যেমন আমাদের যে সেক্টরটা, যেমন স্টিল সেক্টরেও গ্রোথটা একেবারেই নিম্ন পর্যায়ে আছে, যেটা চিন্তাই করা যায় না। যেটা সাধারণত হিসেব করা হয় যে দেশের যে প্রবৃদ্ধি, কান্ট্রি গ্রোথ টার্গেট, তার দ্বিগুণ হিসেবে স্টিল সেক্টরটাকে চিন্তা করা হয় গ্রোথ। মানে আমার ইকোনমি যদি 5% বাড়ে তাহলে 10% হ্যাঁ, স্টিলের ক্ষেত্রে সেটা 10%। আপনাদের এটা হচ্ছে এখন ওয়ার্ল্ড কিরকম স্ট্যান্ডার্ড। গ্রোথ আছে? না, আমাদের আসলে ইয়ার টু ইয়ার গ্রোথ টোটাল মার্কেটে তেমন নেই। কারণ অ্যাকচুয়ালি আপনি ভালো করে জানেন যে আমাদের যে অনেকগুলো ক্যাপাসিটি যে বাড়িয়েছে অনেকগুলো কোম্পানি, সেটা তারা ইউটিলাইজ করতে পারছে না। বিশেষ করে আমাদের ক্ষেত্রেও আমরা গত এক বছর আগে আমাদের আগের যে ক্যাপাসিটি ছিল 1.6 মিলিয়ন টন, আমরা 50% বাড়িয়েছিলাম, মানে 0.8 মিলিয়ন টন। তো তাতে করে গিয়ে আমরা আসলে এটা খুবই পিছিয়ে আছি। আমাদের একসময় 100% আমাদের ক্যাপাসিটি ইউটিলাইজ হতো। এখন আসলে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল, আমাদের যে ইনভেস্টমেন্ট, আমাদের ব্যাংক পেমেন্টের ইস্যু আছে, সবগুলো আমরা একটু সমস্যার মধ্যেই পড়ে গেছি। আমি আপনার কাছে আবার আসবো হাসান খুরশেদ। যেই আলোচনাটা আমরা সাধারণভাবে পত্রপত্রিকায় বা সংবাদ মাধ্যমেও করি, বা আমরা অর্থনীতিবিদ হিসেবে বলি, অনেক ক্ষেত্রেই হয়তো ইন্ডিকেশন থেকে বলি, যেন মুৎসুদ্দি তো নিজের সেক্টর থেকেও বললেন।
আপনারাও তো মানে প্রতিনিয়তই মানুষের সাথে যোগাযোগ করছেন, ব্যবসায়ী সমাজের সাথে, এবং মানে সত্যিকার অর্থে বিনিয়োগ পরিস্থিতিতে কি এখন কোনো ইতিবাচক পরিবর্তনের সাড়া পাচ্ছেন কিনা? আমরা দেখছি না, বাস্তবতা হচ্ছে আমরা কোনো ইতিবাচক পরিবর্তন দেখছি না। এক ধরনের স্থিতিশীলতা ধরে রাখা, যে অবস্থা আছে সেই অবস্থাটা ধরে রাখা কিংবা টিকে থাকার একটা সংগ্রাম আসলে বেসরকারি খাতে হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে একদমই মানে এই সময়টা কোনো রকম পার করে যাও, যাতে কলাপস না করে বা খুব খারাপ পরিণতি যাতে না হয়, অন্তত কন্টিনিউ করে যাওয়া। নতুন করে ইনভেস্টমেন্ট এফডিআইয়ের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে খুব সামান্য এই বছর এসে, গত বছর তো আসলে এফডিআইয়ের কোনো গ্রোথই ছিল না, এবং এই বছর যে গ্রোথ, সামান্য গ্রোথ দেখা যাচ্ছে সেটাও রিফাইন্যান্সিং অর রিইনভেস্টমেন্ট। সো নতুন নেট ইনভেস্টমেন্ট কিন্তু আসছে না। তো তাতে যেটা হচ্ছে নতুন কর্মসংস্থান হচ্ছে না, এবং আলটিমেটলি জব মার্কেটেও একটা বিশাল ক্রাইসিস তৈরি হচ্ছে। আর এইটা যে খুব দ্রুত কেটে যাবে এইটাও এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো, সবাই আসলে নির্বাচনের দিকে তাকিয়ে আছে যে নির্বাচনের পরে নতুন সরকার, নির্বাচিত সরকার, নির্বাচনটা আদৌ ঠিক মতন হয় কি না, কতটা গ্রহণযোগ্য হবে, নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বী দলগুলো তারা মানে যারা বিরোধী দল যাবে তারা আসলে কীভাবে নির্বাচনের ফলাফলটাকে নেবে, তো সব কিছু মিলে নির্বাচন ঘিরে এক ধরনের আমি যদি আপনাকে বলি, মানে এইটা তো আমি প্রায় 2 দশক ধরে এই পেশাগত জায়গায় অর্থনীতি নিয়ে কাজ করছি। তা আমরা মানে অনেকটাই দেখতাম যে রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক অর্থনীতির এই সিদ্ধান্তের ক্ষেত্রে, বিনিয়োগের সিদ্ধান্তের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। এইটা বাংলাদেশের একটা বাস্তবতা। কিন্তু মানে সেই অর্থে যদি জিজ্ঞেস করি আমি, মানে এখনকার পরিস্থিতিতে ব্যক্তি খাতের বিনিয়োগের সিদ্ধান্ত রাজনৈতিক, আপনি বলছেন যে সবাই তাকিয়ে আছেন নির্বাচনের দিকে, মানে এটা কি নীতিগত অবস্থা নাকি রাজনৈতিক যে পরিবর্তন বা উত্তরণ যে শব্দটাই আমরা ব্যবহার করি না কেন, তার মানে কতখানি মসৃণভাবে হচ্ছে, কতখানি স্থিতিশীলতার ভিতরে হচ্ছে, সেইটা বড়। আমি একটা অন্য বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বাস্তবতা হচ্ছে যে আপনি 2 দশকের কথা বলছিলেন, আমার সাংবাদিকতার জীবন প্রায় 4 দশকের। সো আমরা সবসময় যেটা দেখেছি অনেক বছর ধরে বাংলাদেশে মূলত বিএনপি এবং আওয়ামী লীগ সরকারে এসছে, মাঝে একটা সময় জাতীয় পার্টিও ছিল, কিন্তু এই তিনটি দলই তো গত অনেক বছর ধরে সরকারি ছিল। সো 3 দলেরই বাজার অর্থনীতির যে মানে ধারণা, সেই ধারণায় তারা বিশ্বাসী, তারা এক ধরনের মুক্তবাজার অর্থনীতিকে প্রমোট করেছে, এবং সেইভাবে তাদের একটা গত 3-4 দশক ধরে এটার কোনো পরিবর্তন হয়নি। এখন বাস্তবতা হচ্ছে যে রাজনীতির মাঠে আওয়ামী লীগ এক ধরনের বিতাড়িত, জাতীয় পার্টিও নাই বা মানে না থাকার মতন। এখন আসলে জামাতে ইসলামী একটা বড় ফ্যাক্টর হয়ে সামনে আসছে, বিএনপি এবং জামাতে ইসলামী। বিএনপির অর্থনৈতিক নীতি আমরা জানি, বিএনপি আগে যেমন ছিল এখনও হয়তো সামনে যদি বিএনপি নির্বাচিত হয় এক ধরনের বিএনপির অর্থনৈতিক পলিসি, বিএনপির কী দাঁড়াতে পারে সেটা আমরা বুঝি। জামাত যদি নির্বাচিত হয় অর্থনৈতিক নীতি কী দাঁড়াবে, তারা কি আসলে ইসলামিক ইকোনমি এস্টাবলিশ করতে চাইবে, তারা কি ইসলামী ব্যাংকিং সিস্টেম এস্টাবলিশ করতে চাইবে, মানে টোটাল সিচুয়েশনটাতে আসলে অর্থনীতির ক্ষেত্রে ইম্প্যাক্টটা কী হবে সেই জায়গাটা খুব অস্পষ্ট। বিনিয়োগকারীদের ভিতরে সার্বিকভাবে আপনি যেটা দেখেন, বা যারা ব্যক্তি খাতের উদ্যোক্তা আছেন, আমি যদি বিনিয়োগকারী মানে এখনই বিনিয়োগ নাও করতে পারেন, কিন্তু ব্যবসায়ী মহল যেটা আমরা বলি আর কি, তারাও কি আসলে সত্যিকার অর্থে একটা অপেক্ষমান অবস্থা আছেন যে দেখি কি হয়, রাজনৈতিক পরিবর্তন বা নির্বাচনকালীন যেই পুরো সেক্টরের ভিতরে ঢোকে সেই বিষয়টার জন্য অনেক অপেক্ষমান আছেন? এই মানে ওনারা বলেন মুখে, কিন্তু ভিতরের ফিলিংটা কি? আমি এই বিষয়ে হাসান সাহেবের সঙ্গে একমত, কারণ আমি তো বিশেষ করে অনেকগুলো চেম্বারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছি। আমাদের যারা এখানকার যারা আছেন মানে ভেতরের বা ডোমেস্টিক বা আমাদের এখানকার ইন্টারনাল এবং কিছু ফরেন চেম্বারের সঙ্গে আছি। তো বিশেষ করে আমি যেমনিভাবে বিদেশি বিনিয়োগকারী যারা আছেন বা যারা চেম্বারে আছেন, এমনকি যারা ডোনার এজেন্সি আছেন, তারা সুস্পষ্টভাবেই বলেন যে আমাদের অপেক্ষা করতে হবে, আমরা নতুন সরকার যখন আসবে ওদের পলিসি কী হয় ওগুলো দেখে শুনে তারপর ভেবে চিন্তে আমরা পা বাড়াবো। তো সেটা একইভাবে আমাদের যারা অভ্যন্তরীণ বিনিয়োগকারী আছেন তারাও একইভাবে অপেক্ষা করছেন। তো এখানে একটা কোনো ব্যাপক পরিবর্তন হয় কিনা বা নতুন কিছু আসে ফোকাসগুলো কি হবে এটা দেখে শুনে তারা পা বাড়াতে চায়। একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমি জানতে চাইবো যে নতুন কি সম্ভাবনা আছে। বিরতির পর আমাদের সাথে যুক্ত থাকবেন এই কামনা করে বিরতিতে যাচ্ছি।
বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30 কথা বলছিলাম রাজনৈতিক যে উত্তরণকালীন সময়ে চলছে, নির্বাচনের যে ডাক আসছে তাকে সামনে রেখে বিনিয়োগ পরিস্থিতি কেমন আছে, সম্ভাবনা কেমন আছে সেই বিষয়ে আলোচনা করছে জনাব মুর্শেদী। আমরা খুবই সাম্প্রতিক সময়ে দেখেছি যে বাংলাদেশের মানে বিনিয়োগ যারা দেখভাল করেন সরকারি প্রতিষ্ঠান, বিনিয়োগ বোর্ড বা এখন যেটাকে আমরা বলি বিডা, ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, তাদের উদ্যোগে স্থানীয় যারা বিনিয়োগকারী আছেন তাদের সাথে একটা মতবিনিময় সভা ছিল, আপনি সেখানে উপস্থিত ছিলেন। একটু যদি আমাদেরকে বলেন যে ওই সভায় যে আলোচনা হলো সেখানে বিনিয়োগকারীরা কি বিষয়গুলোকে তুলে ধরলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কি বিষয়গুলোকে বলা হলো, আমরা যদি ওই আলোচনার অংশটা একটু শুনি যে কি ধরনের আলোচনা সেখানে এসছে। মূলত বিডা যেটা করতে চেয়েছিল, ওরা এই সময়ে 1 বছর বা তার চেয়ে একটু বেশি সময়ে তারা কি কি চেষ্টা করেছে, কতটুকু করতে পেরেছে বা ভবিষ্যতের জন্য কি করতে চায় তার একটা রিপোর্ট কার্ডের মতো তারা বলতে চেয়েছে। তবে এটা ঠিক যে তারা অনেক ক্ষেত্রেই বিশেষ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বিডাকে অনেকটুকু এম্পাওয়ার করেছেন এবং সেখানে কিছু অগ্রগতি আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে অনেকগুলো জটিলতা, বিশেষ করে ওয়ান স্টপ সার্ভিস বা মাল্টি এজেন্সির কাজকর্মগুলোকে স্ট্রিমলাইন করা, আর বিশেষ করে কিছু অগ্রগতি হয়েছে ক্ষেত্র বিশেষে সময়টা কম লাগছে, বিশেষ করে ইনভেস্টমেন্টের অনেক অ্যাপ্রুভেল অনেকগুলো ক্ষেত্রেই। আর সামগ্রিকভাবে এটাও বলা যায় বিডা এনবিআর সঙ্গে সহযোগিতায় কিছুটা রিফর্মের ক্ষেত্রে গিয়ে, যেমন ধরুন অথরাইজড ইকোনমিক অপারেটর, এটা খুব ভালো একটা সিদ্ধান্ত, লাইসেন্স তারা দিয়েছে, যারা বিশেষ করে আমাদের কিছু কমপ্লায়েন্স কোম্পানি অগ্রাধিকার ভিত্তিতে তারা পেয়েছে। আর একইভাবে সিঙ্গেল ইউজার উইন্ডো সেটাও চালু করেছে। তা আমি বলবো যে অগ্রগতি মোটামুটি হয়েছে অনেকটুকুই, বাট সেটা ডেফিনেটলি আমাদের যারা স্থানীয় ব্যবসায়ী পার্সপেক্টিভ থেকে স্থানীয় উদ্যোক্তারা কি বললেন, তাদের কনসার্নটা কি? তারা ওই কথাটাই ঘুরে ফিরে বলেছেন যে আমাদের হয়তো পলিসি লেভেলে অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা দেখতে চাই এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশন। মানে মূলত পলিসি ভালো হলো, নীতি সিদ্ধান্ত হয়েছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে জিনিসগুলোকে অনেক এক্সপিডিয়েট করতে হবে। আর সেখানে একটা অবশ্যই একটা আমাদের নীতি নির্ধারণী মহল এবং বাস্তবায়নের যে এজেন্সিগুলো আছে তাদের মধ্যে একটা সমন্বয়ের অভাব দেখা যায় এবং অনেক ক্ষেত্রেই আমরা বা বিনিয়োগকারীরা অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন। বিশেষ করে বেশ কটা কথা বলেছেন, যেমন আমাদের ওই যে এই এআইটিটাকে তুলে ধরেছেন, যেটা আমাদের করতে হবে, মানে বাদ দিতে হবে, বা বিশেষ করে এই ট্রান্সপারেন্সি, আমাদের গভর্নেন্সের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি খুব দরকার। আর আমাদের সরকারি মহলের অনেক ক্ষেত্রে যে বিনিয়োগকারীদের কিছু অনুসন্ধান বা ইনকোয়ারি থাকে বা অনেক প্রস্তাব থাকে, সেগুলোকে খুব দ্রুত গতিতে, সেটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে, সেটা যেন দ্রুত গতিতে দেওয়া হয়, যেটা আমাদের অনেক কিছুকেই বিলম্বিত করে এবং আমাদের অন্য কাজের ক্ষেত্রে প্ল্যানিংয়ে সমস্যা তৈরি করে। বাংলাদেশে গত বছর আমরা যে গণঅভ্যুত্থান দেখেছি, তারপরে সবচাইতে বেশিবার সম্ভবত উচ্চারিত শব্দ হলো সংস্কার, এবং বিভিন্ন ক্ষেত্রে এই আলোচনা হয়েছে। আমরা মানে অর্থনৈতিক সংস্কারের বিষয়টাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেছি, কারণ অর্থনৈতিক পরিস্থিতিও খুব খারাপ ছিল। সেই ভঙ্গুর অর্থনীতিকে একভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করার ক্ষেত্রে সর্বোচ্চ নীতি সহায়তা এবং সুশাসনের প্রয়োজনটা অনুভূত হয়েছে। গত মানে প্রায় 1 বছর হয়ে গেল আর কি। তো সেই সময়কালে যদি আপনি তাকান, যতটুকু মানে আশা করেছিলাম বা যতটুকু প্রয়োজন ছিল তার তুলনায় অর্থনৈতিক সংস্কার কি মানে কতদূর এগোলো, আপনারা কিভাবে এটাকে অবজার্ভ করেছেন? আমি একটু অন্য জায়গা থেকে বলি। আমরা সংস্কারের জন্য বারবারই জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার দিকে তাকিয়েছিলাম। যে কমিশন এর আগে যে কমিশনগুলো করা হয়েছে সেই কমিশনগুলোর দিকে, সংস্কার কমিশনগুলোর দিকে তাকিয়েছিলাম। তাদের চূড়ান্ত ফসল হিসেবে যে জুলাই জাতীয় সনদ এসছে সেদিকে তাকিয়েছিলাম। আমরা কিন্তু যে মূল যে সংস্কার কমিশনগুলো ছিল তার মধ্যে একটি অর্থনৈতিক সংস্কারের কোনো কমিশন ছিল না। এবং জুলাই মানে জাতীয় সনদ তৈরির জন্য যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে আলোচনা, সেই আলোচনায় অর্থনীতি, ব্যবসা বাণিজ্য কিন্তু ছিল না। সবটাই সংবিধান এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়। নিঃসন্দেহে যে এগুলো ব্যবসা বাণিজ্যকে, অর্থনীতিকে প্রভাবিত করবে,
যে দুদক সংস্কার করলে কিংবা বিচার বিভাগ সংস্কার করলে কিংবা নির্বাচনী ব্যবস্থা সংস্কার করলে তাতে এক ধরনের ইম্প্যাক্ট অর্থনীতি বা ব্যবসা বাণিজ্যে হবে, কিন্তু সরাসরি ব্যাংকিং ব্যবস্থা কিংবা অর্থনীতির বিভিন্ন খাতে যে সংস্কার প্রয়োজন, সেই ধরনের বিনিয়োগ বাড়ানোর জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন, কিংবা কর্মসংস্থান সৃষ্টির জন্য কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে সংস্কার প্রয়োজন, সেই আলোচনা কিন্তু আমাদের ব্যাংকিং খাতে তো বেশ কিছু কার্যক্রম হয়েছে। কিছু কার্যক্রম হয়েছে, কিন্তু সেই কার্যক্রম আসলে ইম্প্যাক্ট কতটা তৈরি করছে এখন পর্যন্ত আমরা আসলে সেরকম কি এক ধরনের স্থিতিশীল, যেটা প্রথমে যেমন আমরা আশা করেছিলাম যে যেটা টাস্কফোর্স বলেছিল যে 28 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে, সেই টাকা পুরোটা ফিরে আসবে, আমরা আজকে পর্যন্ত 1 টাকাও ফিরে আসতে দেখিনি। সো এই অর্থনৈতিক সংস্কারের জায়গাটা আসলে আমাদের মনে হয়েছে যে অগ্রাধিকারে ছিল না, অগ্রাধিকারের রাজনীতি ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে বলতে পারেন যে তার অগ্রাধিকার রাজনীতি, তার অগ্রাধিকার সংবিধান সংশোধন, হয়তো মানে সরাসরি উন্নয়ন বা ব্যবসা বাণিজ্যের প্রসার ছিল না। আমি যদি অন্যভাবে মানে বলি যে আরেকটা পার্টি যেটা বড় করেছিল সেটার মধ্যে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক মানে অর্থনৈতিক সংস্কারের কার্যক্রম হয়েছে, সেটা হয়তো আলোচনায় বা ঐক্যমত্যের ভেতরে যায় নাই, সেটা কতখানি হয়েছে হয়তো আমরা আরও দাবি করেছিলাম, আরও বেশি আগাতে চেয়েছিলাম। কিন্তু রাজনৈতিক দলগুলোর যদি আমি এটাকে বলি যে তারা একটা এটার ভেতরে অংশগ্রহণ, তাদের অগ্রাধিকারের দিক থেকে দেখা, আপনি যেটা বলছিলেন যে কোনো রাজনৈতিক দলের সুস্পষ্টভাবে কোনো রাজনৈতিক দলই তো তার অর্থনৈতিক বিষয় নিয়ে অত বড় আলোচনা ছাড়াভাবে তারা বলেছেন, তো সেই জায়গাটা কি তাদেরও মানে অংশগ্রহণটা বা আগ্রহটা বা জোর দেওয়ার জায়গাটাকে একটু দুর্বল দেখেন কি? নিঃসন্দেহে তাদের সার্বিকভাবে অর্থনৈতিক নীতি কি হবে, কীভাবে তারা দেশকে এগিয়ে নেবেন, সেই জায়গায় কিন্তু অনেক অস্পষ্টতা আছে। যখন নির্বাচনের তফসিল হয়তো ঘোষণা হবে, রাজনৈতিক দলগুলো হয়তো তাদের ইশতেহার ঘোষণা করবে, তখনও কি একই রকমভাবে ওই রাষ্ট্রের বড় কাঠামোগত সংস্কারের ভিতরে আলোচনা আটকে থাকবে, না অর্থনৈতিক বিষয়গুলোকে? আমরা আশা করি তাদের ইশতেহারে এই বিষয়গুলো স্পষ্ট হবে যে অর্থনীতি প্রাধান্য পাবে, কারণ আলটিমেটলি মানুষের, আমরা বারবার একটা কথা বলছি যে মানে মানবাধিকার নিঃসন্দেহে দরকার, আইনের শাসন নিঃসন্দেহে দরকার, দুর্নীতিমুক্ত পরিবেশ নিঃসন্দেহে দরকার, কিন্তু তারপরেও মানুষের জীবনমান উন্নয়নের জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য, বিনিয়োগ বাড়ানোর জন্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে অগ্রাধিকার আনতে হবে। শুধুমাত্র সংবিধান সংশোধন করে মানুষের ভাগ্যের বা মানুষের অবস্থার পরিবর্তন করা যাবে না, মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করা যাবে না। তো সেই জায়গাটা যদি রাজনৈতিক দলগুলো যথাযথ প্রাধান্য দেন, সেটার দিকে মনোযোগ দেওয়া উচিত। আরেকটা বিষয় আমি একটু, যদিও ঠিক এই প্রশ্নের উত্তর না, আমি একটু মানে সৌমিত্র সাহেবের কথার প্রসঙ্গে আমি একটু একটা প্রসঙ্গে আসতে চাই। সেটা হচ্ছে যে আমরা গত 15 বছরে এবং টাস্কফোর্সের রিপোর্ট থেকে আমরা দেখেছি যে, এবং আমরা নিজেরা চোখে দেখেছি যে অর্থনীতি বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু অলিগার্ক তৈরি হয়েছিল এবং যাদের হাতে আসলে পুঁজি কেন্দ্রীভূত হয়ে গিয়েছিল, তাদের অনেকে বলা হচ্ছে যে তাদের অনেকে প্রচুর টাকা বিদেশে পাচার করেছে। এখন তাদের অনুপস্থিতিতে বিনিয়োগের ক্ষেত্রে এক ধরনের, স্থানীয় বিনিয়োগের ক্ষেত্রে এক ধরনের শূন্যতাও তৈরি হয়েছে। বড় বিনিয়োগকারীদের মধ্যে যারা এই মুহূর্তে বিনিয়োগ করছে না বা যারা এই মুহূর্তে বিপদের মধ্যে আছে বা দেশের বাইরে পালিয়ে আছে, তাদের প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে আগ্রহী হবে না। তাদের প্রতিস্থাপন করার মতন, সেই বাজারের বিনিয়োগ চাহিদা পূরণের মতন সেই ধরনের নতুন বা অন্য কোম্পানিগুলিকে, অন্য বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করে সাপোর্ট দিয়ে সেই জায়গায় নিয়ে আসা, সেরকম কোনো উদ্যোগও কিন্তু আমরা দেখিনি। তো সেই কারণে অনেক ধরনের আসলে বিনিয়োগের স্থবিরতা থেকেই যাচ্ছে। এই আলোচনায় ফিরব। দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিনিয়োগ পরিস্থিতি সম্পর্কে আরও জানবো বিরতির পর। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন।
অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম দেশের বিনিয়োগ পরিস্থিতি এবং নির্বাচন উত্তর বিনিয়োগ সম্ভাবনা নিয়ে। আমার সাথে দুজন অতিথি আজকে সাথে আছেন। আমার সাথে আছেন হাসান খুরশেদ এবং আমার সাথে আছেন সৌমিত্র কুমার মুসুদ্দি। হাসান খুরশেদ, বিরতির আগে আপনি বলছিলেন যে হয়তো বিনিয়োগ পরিস্থিতি খুব দ্রুত উত্তরণের সুযোগটা কম। রাজনৈতিক দলগুলোও তাদের অর্থনৈতিক প্রাধিকার কোথায় হবে, কী ধরনের নীতি হবে, সেই বিষয়ে কিছুটা সন্দিহান আছে। আমরা যেমন সাম্প্রতিক সময়ে দেখেছি যে IMF-এর একটা ঋণের ভেতরে বাংলাদেশ আছে এবং তারা বলেছেন যে নতুন সরকার না আসা পর্যন্ত তারা কিস্তি ছাড় করবেন না, যদিও অনেকগুলো শর্ত পালন করা দিকে বাংলাদেশ এগিয়েছে, দু একটি আবার পারেনি, এরকমও পরিস্থিতি আছে। মূলত আলোচনাটা বোধহয় সম্ভবত এই জায়গাটায় আটকে গেছে যে এই নীতিগুলো পরবর্তী সরকার মানে কন্টিনিউ করবে কিনা, চলমানভাবে রাখবে কিনা, যেই শৃঙ্খলা ফেরানোর জন্য যে বিভিন্ন কার্যক্রম তারা প্রেসক্রাইব করেছেন সেগুলো কন্টিনিউ হবে কিনা। কারণ কিছু কিছু জায়গায় আমরা একটা জায়গায় দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রমে যেভাবে রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে, অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে তারা ওই রাজনৈতিক মতৈক্য বা এক ধরনের সলা পরামর্শের জায়গাটা কিছুটা অনুপস্থিত ছিল। সেইটা কি একটা বড় কারণ কিনা, এবং মানে অর্থনৈতিক নীতির ক্ষেত্রে কোন জায়গাগুলোতে আপনি সুস্পষ্ট অবস্থান দেখতে চান যেটা বিনিয়োগকারীদের একটা উৎসাহিত করবে? কারণ যেই সময়টা চলে গেছে আর হয়তো 2-3 মাস সময় আছে এই সরকারের ক্ষেত্রে। ফলে নতুন সরকার কোন জায়গাগুলো খুব স্পষ্টভাবে আপনি দেখতে চান? আমরা নির্বাচনের পরে নতুন সরকার যারাই আসুক তাদের নীতি প্রণয়নেও হয়তো সময় লাগবে, তাদের নীতি বাস্তবায়নেও সময় লাগবে, কিন্তু তাদের যে জায়গাগুলিতে ফোকাস করা উচিত, আমি বিলিভ যে প্রথম জিনিস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি দূর করতেই হবে। দুর্নীতি যদি থাকে, প্রশাসনিক জটিলতা, রাজস্ব খাতের দুর্বলতা এবং সেখানে আইন মানে বিভিন্ন ধরনের জটিলতা, এই ধরনের বিষয়গুলো তো অবশ্যই সমস্যাগুলো দূর করতে হবে। আইনের শাসন নিশ্চিত করতে হবে, আইনের যে কোনো আইনগত সিদ্ধান্ত দ্রুততম সময়ের মধ্যে প্রয়োগ নিশ্চিত করতে হবে। কোর্টে যদি বছরের পর বছর একটা মানে কিছু পেন্ডিং থাকে, মামলাগুলো ঝুলে থাকে, আলটিমেটলি আইনের শাসন হয় না। সো চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজি ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা বড় আতঙ্কের কারণ। চাঁদাবাজি কিংবা অন্য যে কোনো ধরনের ঘুষ, দুর্নীতি, এগুলো সব বন্ধ না করলে বিনিয়োগে গতি আসবে না। এখন আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন সব কিছু পজিটিভ হলেও কিছু সমস্যা আছে যেগুলি রাতারাতি সলভ করা কঠিন। গ্যাসের সমস্যার কারণে যখন বিনিয়োগ আটকে যায় কিংবা ব্যবসায়ীরা তাদের শিল্প কারখানা ঠিক মতন চালাতে পারেন না, বিদ্যুতের সংকট আছে, আপনার বাজারে বাস্তবতা হচ্ছে যে অনেকগুলো মেগা প্রজেক্ট আমাদের অলরেডি ইমপ্লিমেন্টেশনের পরে এখন রিপেমেন্টের সময় সামনে আসছে। আমরা কিন্তু অর্থনৈতিকভাবে চাপের মধ্যে থাকবই। সো সেই অবস্থায় নতুন প্রকল্প নেওয়া, এডিপি ছোট হয়ে আসছে দিন দিন, মানে বা এডিপির সেই অর্থে বড় নতুন প্রজেক্ট নেওয়া কঠিন হবে। নতুন প্রজেক্ট না হলে, সরকারি খাতে নতুন প্রজেক্ট না হলে কর্মসংস্থান যেমন হবে না, ব্যবসা বাণিজ্যে আলটিমেটলি ধরুন একটু আগে সিমেন্ট সেক্টরের কথা বলছিলাম আমরা, সিমেন্ট বা স্টিলের ক্ষেত্রে আমাদের দেশে তো বাস্তবতা হচ্ছে অবকাঠামো খাতে সবচেয়ে বড় বিনিয়োগকারী সরকার যদি নতুন করে অবকাঠামো খাতে বড় প্রজেক্ট করতে ব্যর্থ হয়, তাহলে ন্যাচারালি ব্যবসায়ীদের পক্ষে, শিল্পপতিদের পক্ষে তাদের পণ্য বিক্রি করার জায়গায় সীমিত হয়ে আসবে। এখন মানে সব কিছু মিলিয়ে তাদের উৎপাদন অব্যাহত রাখতে হলে তাদের অব্যাহতভাবে গ্যাস বিদ্যুৎ দিতেই হবে। গ্যাস বিদ্যুৎ দেওয়ার জন্য যে আর্থিক সামর্থ্য, যে আপনি এলপিজি ইম্পোর্ট করেন আর যেভাবেই করেন, আলটিমেটলি বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখতে হবে। এলপিজি এনে হলো গ্যাস সরবরাহ করতে হবে। সেই জায়গায় আমাদের অর্থনৈতিক সামর্থ্যের ক্ষেত্রে সীমাবদ্ধতা অনেক। সো সামনের
বছরটা আসলে নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়, নির্বাচনের পরে যে দলই সরকারে আসুক, তাদের জন্য আগামী বছরে বিনিয়োগে গতি আনা অনেক বড় চ্যালেঞ্জ হবে। এবং আমি মনে করি এটা আপনার মেসেজ মানে খুবই ক্লিয়ার, কারণ সেখানে আপনি বলছেন যে বড় একটা তো চ্যালেঞ্জ থাকবে। সুশাসনের কথা বলছেন, হ্যাঁ। আর একটা হলো যে এই পুরো মানে সিস্টেমের অর্থনীতির যেই স্থবিরতা মানে একটা সীমাবদ্ধতা। নিম্নগামী যেই গতিধারা ছিল, এটাকে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছেন, কিন্তু এইখানে একটা বড় জোর আপনি রাজনৈতিক সরকারের কাছ থেকেও চান। সৌমিত্র কুমার মুসুদ্দি, আপনি যদি ব্যক্তি খাতের প্রতিনিধি হিসেবে আজকে এখানে থাকেন, এবং আমি জানি যে যেই আলোচনা হয়তো বিডার সাথে হয়েছে আমাদের স্থানীয় বিনিয়োগকারীদের, আপনারা রাজনৈতিক দলের যে ইশতেহার আছে বা নতুন যে সরকার আসবে, তাদের কাছ থেকে কি ধরনের প্রত্যাশা করেন বিনিয়োগকে চাঙ্গা করতে? সত্যি বলতে কি আমরা আশা করেছিলাম যে আমাদের এই পট পরিবর্তনে একটা শব্দ খুবই উচ্চারিত হয়েছে, সেটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তা আমরা মনে করি ওই রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে নতুন অর্থনৈতিক বন্দোবস্ত কী হবে সেটা আমরা ভেবেছিলাম যে আমাদের সামনে যে মানে সম্ভাব্য যে দলগুলো সরকার গঠন করতে পারে তাদের একটা বিস্তারিত ইশতেহার বা পলিসি আমরা জানতে পারবো। কারণ একটা প্ল্যানিং করা এবং এক্সিকিউশন করা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ এখন যদি আগে হোমওয়ার্ক করা থাকতো, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, তাহলে সেটা হতে পারতো কি যে দলই ক্ষমতায় আসুক তারা হয়তো খুব তাড়াতাড়ি সেটা ইমপ্লিমেন্টের পর্যায়ে যেতে পারতো। যদিও আমরা কিছু কথাবার্তা শুনেছি যে যেমন আমাদের একটা রাজনৈতিক দল থেকে বলা হয়েছে সম্ভবত 1 কোটি বা 1.5 কোটি কর্মসংস্থান হবে। তো আমার কথা হচ্ছে এটা তো একটা সংখ্যা বললেই হবে না, এটার পেছনের হিসেবগুলো কিভাবে, কোন কোন ক্ষেত্রে এমপ্লয়মেন্ট হবে, সুযোগ হবে, এবং সেই ক্ষেত্রটাকে সাপোর্ট করার জন্যে আমাদের পলিসি সাপোর্ট কী হবে, এগুলো বিস্তারিত আমরা দেখতে পেলে ভালো হতো। যথেষ্ট পরিমাণ বিনিয়োগও হবে কেন, কারণ প্রাইভেট সেক্টরই তো এটার বিনিয়োগ বড় করে করবে। সেই না, কিন্তু কোন ক্ষেত্রে কিভাবে তাদের চিন্তাভাবনাটা হয়েছে আমাদের সাথে অ্যালাইন করা আছে কিনা সেটা আমি যদি আপনাদেরকে একটু ভিন্নভাবে বলি যে আমার রাজনৈতিক দলগুলোর ইশতেহার তার মানে খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থনীতি যথেষ্ট পরিমাণ গুরুত্ব পায় কিনা এটাই। তাদের যোগাযোগ আমি যেটা দেখি যে এখন বিভিন্ন প্রাইভেট সেক্টর ফোরামে রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং তাদের সাথে আলোচনা করা হচ্ছে, একটা ফ্রেমিং তো তৈরি হচ্ছেই। কিন্তু সার্বিকভাবে যেটা আরেকটা বড় চ্যালেঞ্জের কথা হাসান খুরশেদ বলছিলেন, সেটা হলো যে সরকারের সক্ষমতাও যথেষ্ট আছে কিনা যে নতুন করে সরকারি বিনিয়োগকে চালু রাখা, সেই চাপটা তো একটা বড় করে থাকবে। আপনাদের প্রেডিকশন আপনাদের সেক্টরের জন্য কীরকম দেখেন? না, আমরা মূলত বরাবরই বলে এসেছি, মানে এটা অনেক পুরনো কথা, তারপরও পুনরাবৃত্তি করতে চাই। সেটা হচ্ছে আমাদের মানে সরকারের যে ইন্টারেস্ট পেমেন্ট, যেটা ডেট সার্ভিসের পেমেন্ট, এটা প্রায় 20% আমাদের জাতীয় বাজেটের। একইভাবে যে প্রশাসনিক ব্যয়, ওটাও 20%। তাহলে একটা বাজেটের যদি 40% আপনার এভাবে চলে যায়, তাহলে আমরা তো নতুন করে ইনভেস্টমেন্ট করা, আপনি যেটা একটু আগে বলছিলেন যে আমাদের কনস্ট্রাকশন সেক্টর বা ইনফ্রাস্ট্রাকচারের স্পেন্ডিং বাড়াতে হলে আমাদের রেভিনিউ লাগবে। আবার দেখা যাচ্ছে আমরা গত 1-1.5 বছরে আবার আমাদের ট্যাক্স জিডিপি রেশিও আরও কমে গেছে, আগে যা ছিল আরও সম্ভবত 1-1.5% কমে গেছে। তাহলে কথা হলো আমাদের এক্সিস্টিং ট্যাক্স নেটকে না করে, মানে তার উপর সওয়ার না হয়ে বা ভর না করে আমাদের বাড়িয়ে, ট্যাক্স নেট বাড়িয়ে আমাদের ইন্টারনাল রেভিনিউ বাড়াতে হবে। এখন এইগুলো কিভাবে সম্ভব সেই জিনিসটা আমাদের রাজনৈতিক দলগুলো হয়তো বা আমাদেরকে সুস্পষ্টভাবে ধারণা দিলে আমরা একটু সাহস করতে পারতাম, যে বুঝতে পারতাম যে কি হতে যাচ্ছে। মানে তার আগ পর্যন্ত আপনাদের অপেক্ষা করা ছাড়া গতি নাই। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ জানিয়ে আমার অনুষ্ঠানে আজকে শেষ প্রান্তে যাচ্ছি। দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের শেষ অংশে আছি। আমরা আলোচনা করছিলাম বিনিয়োগ পরিস্থিতি নিয়ে এবং বিশেষ করে নির্বাচন উত্তর বিনিয়োগের সম্ভাবনা কি সেই বিষয়ে আলোচনা করছিলাম। আমার আলোচকরা যে বিষয়টি বলেছেন যে বিনিয়োগের বর্তমান যে একটা খরা যাচ্ছে বা স্থবিরতা যাচ্ছে, এটা কাটিয়ে ওঠা খুব চটজলদি সহজ হবে না। যে দুটো বিষয়ের উপরে খুবই গুরুত্ব দিয়েছেন তারা, তার মধ্যে একটা হলো যে সুশাসন এবং সংস্কার, এই বিষয়ে অব্যাহতভাবে রাখা, এবং দ্বিতীয়ত হলো যেটা ওনারা বলেছেন সেটা হলো যে অর্থনৈতিক যে ভঙ্গুরতা আছে, নীতির যে আমাদের বিভিন্ন ধরনের দুর্বলতা ছিল, এগুলোকে কাটিয়ে ওঠা। সবচাইতে বোধহয় গুরুত্বপূর্ণ যে নীতির ব্যাপারে বড় রাজনৈতিক দলগুলো সুস্পষ্টভাবে তাদের অবস্থান বা পরিকল্পনা যেন আমাদেরকে জানান, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠে এসছে। এবং সম্ভবত নির্বাচনী যে তফসিল আছে সেটা ঘোষণার পর যদি ইশতেহার আসে,
সেটার দিকে অনেক ক্ষেত্রেই আমাদের দেশের জনগণরা যেরকম তাকিয়ে থাকবেন, একই সাথে আমাদের যারা ব্যবসায়ী মহল আছেন তারাও তাকিয়ে থাকবেন, দেখতে চাইবেন কেমন নীতি তাদেরকে বিনিয়োগ সহায়ক পরিস্থিতিতে আগ্রহী করে তুলতে পারে। দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমরা আবার ফিরবো এই অনুষ্ঠানে, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।